আরআরবি এনটিপিসিতে জিকে জিএস এর পার্ট থেকে টোটাল 40টা নাম্বার থাকে এবং এই 40 নাম্বারের মধ্যে যে ভালো স্কোর করতে পারবে, মোটামুটি 35+ যদি তুমি স্কোর করতে পারো তাহলে কিন্তু তুমি সিলেকশনের দিকে এগিয়ে যাবে। কারণ ম্যাথ রিজনিং থেকে সবাই স্কোর করবে, কিন্তু এই জিকে জিএস এর পার্ট তোমাকে সিলেকশন পাওয়াতে সাহায্য করবে। এবং এই জিকে জিএস এর পার্টের মধ্যে অনেক কটা সাবজেক্ট আছে, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, কম্পিউটার, তার সঙ্গে আমাদের জেনারেল সায়েন্স রয়েছে, তার সঙ্গে স্ট্যাটিক জিকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এতগুলো পার্ট কিন্তু তোমাকে ভালো করে বাবা পড়তে হবে। তো আজকের ক্লাসের মধ্যে এই জিকে জিএস এর 40 নম্বরের আমরা একটা মক টেস্ট করব, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরে আসা প্রশ্ন হবে। তো চলো দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। বলেছে এমএস ওয়ার্ডে কোনো কমান্ড ব্যবহারকারী একটি নির্বাচিত টেক্সট ব্লক অনুলিপি করতে এবং অন্য স্থানে কপি করে বসাতে তোমাকে কি করতে হবে। খুব সহজ প্রশ্ন। মানে তুমি এমএস ওয়ার্ডের ভেতরে একটা লেখা আছে, ঠিক আছে, এই লেখাটাকে তুমি কপি করে অন্য জায়গায় বসাবে। তাহলে তুমি কি করবে? প্রথমে তুমি কপি করবে, তারপরে অন্য জায়গায় নিয়ে গিয়ে তুমি পেস্ট করবে। তাহলে কপি এবং পেস্ট, এটা আমার সঠিক উত্তর হয়ে গেল। স্যার কপি করতে গেলে আমার শর্টকাট কি লাগে? শর্টকাট কি এর নাম তোমরা মনে রাখবে, CTRL বলা হয়। এখানে তোমাদের কিবোর্ডের মধ্যে টাইপ করা থাকে, তো CTRL প্লাস যদি তুমি সি করো তাহলে সেটা তোমার কপি হয়ে যাবে। টেক্সটটাকে সিলেক্ট করে তুমি CTRL+C যদি ক্লিক করো তাহলে পারে কপি হবে। আর পেস্ট করার জন্য কি করতে হবে? CTRL+ তোমাকে ভি করতে হবে। CTRL+V হচ্ছে তোমার পেস্ট হয়ে যাবে। তাহলে এই কপির শর্টকাট কি আর পেস্টের শর্টকাট কি তোমরা পেয়ে গেলে। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে নিম্নলিখিত কোন অ্যালকোহল কাশির সিরাপে ব্যবহার করা হয়? ঠান্ডা লাগলে যখন আমাদের কাশি হয় তখন ডাক্তারবাবুরা আমাদের প্রেসক্রাইব করে, বিভিন্ন কফ সিরাপ প্রেসক্রাইব করে। তো সেই কফ সিরাপের মধ্যে কোন অ্যালকোহলটা থাকে? না, আমাদের ইথানল থাকে, যাকে আমরা বলি ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহল কিন্তু এর মধ্যে পাওয়া যাচ্ছে। তার কারণ এই ইথাইল অ্যালকোহল একটা জৈব অ্যালকোহল বা জৈব যৌগ, এবং যার মধ্যে কেমিক্যাল পদার্থগুলো নির্দিষ্টভাবে গুলে যেতে পারে। জলের মধ্যে সব কেমিক্যাল পদার্থ গলে না, এই জন্য জল নেওয়া হয় না এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই অ্যালকোহলের মধ্যে কিন্তু নির্দিষ্ট মাত্রায় কেমিক্যাল পদার্থ দিয়ে তারপরে তৈরি করা হয়। ওই জন্য দেখবে গন্ধ অনেক সময় দেখা যায়, কফ সিরাপের গন্ধ অনেক সময় অ্যালকোহলের মতো দেখা যায়, কিন্তু তার মধ্যেও বিভিন্ন রকম সিরাপ দেওয়া থাকে বলে এর কালার বা গন্ধ চেঞ্জ হয়ে যায়। স্যার ইথানল বা ইথাইল অ্যালকোহলের চিহ্ন কি হয়, সংকেত কি হয়? স্যার CH3, মনে রাখবে CH3CH2OH, বা এটাকে একবারে বলে C2H5OH। এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের সংকেত, মনে রাখবে। তার সঙ্গে মিথাইল অ্যালকোহল বা মিথানলের সংকেতটাও পড়ে রাখবে, মনে রাখবে CH3OH হচ্ছে মিথাইল অ্যালকোহল বা মিথানলের সংকেত। আর OH হচ্ছে, দেখো OH থাকলে সেটা হচ্ছে অ্যালকোহল হয়ে যাবে। তাহলে অ্যালকোহলের গ্রুপের নাম যদি পরীক্ষায় জিজ্ঞেস করে বলবে OH গ্রুপ হচ্ছে অ্যালকোহলের গ্রুপ। চলে এসো পরের কোশ্চেন। বলেছে নিচের কে একজন মৌর্য শাসক ছিলেন না? অপশান দেওয়া আছে বৃহদত্ত, পুষ্যমিত্র, এখানে দেওয়া আছে সম্প্রতি, এখানে দেওয়া আছে দেববর্মন। কোনটা মৌর্য বংশের সম্রাট নন? উত্তর কি হবে? উত্তর হবে পুষ্যমিত্র। কেন? কারণ এই পুষ্যমিত্র শুঙ্গই সেই ব্যক্তি যিনি মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদত্তকে হত্যা করেছিলেন। বৃহদত্ত ছিলেন মৌর্য বংশের শেষ সম্রাট এবং বৃহদত্তের সেনাপতি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ, এবং এই সেনাপতি বৃহদত্তকে হত্যা করে তিনি শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। চলো এই মৌর্য বংশের আমরা চার্ট দেখে নিই, মৌর্য বংশে কে কে রাজা ছিলেন। দেখো মৌর্য বংশ যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম চন্দ্রগুপ্ত মৌর্য। তোমরা জানো যে চাণক্যর পরামর্শ নিয়ে তিনি মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন এবং তার আগে তিনি ধননন্দকে পরাজিত করেছিলেন। তাহলে ধননন্দকে, নন্দবংশকে সমাপ্ত করে মৌর্য বংশ তৈরি করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তার পুত্র ছিলেন বিন্দুসার। বিন্দুসারের একটা উপাধি পরীক্ষায় দেয়, এটা হচ্ছে অমৃতঘাত, এই উপাধি তিনি নিয়েছিলেন। এবং তারপরে রয়েছে রাজা অশোক, মহান অশোকের নাম তোমরা সবাই জানো। হ্যাঁ, ইনি কলিঙ্গ যুদ্ধের পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, বিন্দুসারের পুত্র ছিলেন। এবং তারপরে দশরথ মৌর্য, তারপরে এসেছে সম্প্রতি, তারপরে শালিশুক, নামগুলো একটু পড়ে রাখতে পারো এগুলো। দেববর্মন তারপরে রয়েছে, এবং তারপরে শতধনবান, এবং শেষ রাজার নাম ইম্পর্টেন্ট, বৃহদত্ত হচ্ছে শেষ রাজা। তাকে হত্যা করে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হচ্ছে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের মেয়াদ কতকাল?
ভারতীয় রিজার্ভ ব্যাংক, আরবিআই যাকে বলা হয়, এই আরবিআই পরিচালনা করার জন্য যে পর্ষদ তৈরি হয় তার মেয়াদ মনে রাখবে 4 বছর। কত বছর বাবা? 4 বছর। অপশন নাম্বার 2 এখানে আমাদের সঠিক উত্তর। দেখো বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের যে গভর্নর, সে গভর্নরের নাম তোমাকে পরীক্ষায় দিতে পারে। মনে রাখবে সঞ্জয় মালহোত্রা হচ্ছে বর্তমান আরবিআইয়ের বর্তমান গভর্নর, ঠিক আছে, তার নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা। আগে কে ছিলেন? আগে ছিলেন শক্তিকান্ত দাস। পরে রাখবে শক্তিকান্ত দাস ছিলেন আগের গভর্নর, সেটাও তোমরা মনে রাখতে পারো। এবং তিনি রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর হিসেবে 2024 11 ডিসেম্বর কর্মভার গ্রহণ করেছেন। চলে এসো বাদ বাকি 4জন ডেপুটি গভর্নরের নাম জেনে নাও। 4জন ডেপুটি গভর্নরের নাম হচ্ছে টি রবিশঙ্কর একজনের নাম, স্বামীনাথন জে একজনের নাম, ডক্টর পুনাম গুপ্ত, ইনি প্রথম, ইম্পর্টেন্ট নাম কেন? তার কারণ ইনি প্রথম মহিলা গভর্নর, ডেপুটি গভর্নর, প্রথম মহিলা ডেপুটি গভর্নর আরবিআই এর কে জিজ্ঞেস করলে বলবে পুনাম গুপ্ত। প্রথম মহিলা ডেপুটি গভর্নর হচ্ছে তোমার কি বাবা? না পুনম গুপ্ত, মনে রাখবে। তার সঙ্গে সঙ্গে 4 নম্বর শিরিশ চন্দ্র মুর্মু হচ্ছে আর একজন গভর্নর, ডেপুটি গভর্নর। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে স্যার মহানদীর মোট দৈর্ঘ্য কত? মহানদীর মোট দৈর্ঘ্য 351 কিলোমিটার, 567 কিলোমিটার, 200 কিলোমিটার নাকি 851 কিলোমিটার? দেখো এখানে অপশন অনুযায়ী আমার 4 নম্বর অপশন 851 কিলোমিটার উত্তর হয়ে যাবে। স্যার মহানদীর অবস্থান কোথায়? দেখো মহানদী, এই নদীটাকে মহানদী বলছি আমরা। এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটা উৎপন্ন হয়েছে ছত্তিশগড় রাজ্যের ধামতারি জেলার সিনহাওয়া বলে একটা পর্বতমালা রয়েছে, সেই পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। দেখো সিনহাওয়া বলে এটাকে, তো সেখান থেকে উৎপন্ন হয়েছে কে বাবা? না মহানদী। এবং তারপরে তিনি এই যে মহানদী ছত্তিশগড় থেকে উৎপন্ন হয়ে আস্তে 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 উড়িষ্যার মধ্যে দিয়ে এখানে বঙ্গোপসাগর রয়েছে, বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। তো মনে রাখবে উৎপত্তি স্থলটা ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে 851 থেকে 858, এরকম অনেকে বলে যে 851 বলে, অনেক বইতে 858 বলা হয়। তাহলে এত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে, উড়িষ্যা ছত্তিশগড়ের মধ্যে দিয়ে গেছে এবং লাস্টে গিয়ে বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়েছে। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে মেন্ডেলিফের পর্যায় সারণী তৈরির সময় কোন মৌলগুলো আবিষ্কৃত হয়নি? মেন্ডেলিফ যখন পর্যায় সারণী তৈরি করেছিলেন তখন মাত্র 63খানা মৌল আবিষ্কৃত হয়েছিল। মনে রাখবে 63টা মৌল তখন আবিষ্কৃত হয়েছিল। বর্তমানে 118খানা মৌল রয়েছে, কিছু কৃত্রিম আছে এবং বাদবাকিগুলো প্রাকৃতিক রয়েছে, কিন্তু তখন মাত্র 63খানা মৌল আবিষ্কার হয়েছিল। তখন ক্লোরিন ফ্লুরিন ছিল, হাইড্রোজেন নাইট্রোজেন ছিল, গ্যালিয়াম জার্মেনিয়াম, রেডন পোলোনিয়াম ছিল, কিন্তু গ্যালিয়াম এবং জার্মেনিয়াম এই দুটো মৌল তখন আবিষ্কৃত হয়নি যখন মেন্ডেলিফ পর্যায় সারণী তৈরি করেছিলেন। স্যার কত সালে পর্যায় সারণী তৈরি করেছিলেন? 1969 মনে রাখবে, 1969 সাল। তাহলে এই গ্যালিয়াম এবং জার্মেনিয়াম এই দুটো মৌলকে তিনি একটা নাম দিয়ে গিয়েছিলেন। তিনি আবিষ্কার করেননি বা তখন আবিষ্কার হয়নি, কিন্তু তিনি নাম দিয়েছিলেন। কি নাম দিয়েছিলেন? না একটা নাম দিয়েছিলেন তিনি একা বোরনের নাম হচ্ছে স্ক্যান্ডিয়াম, বর্তমানে এর নাম হচ্ছে স্ক্যান্ডিয়াম। আর একজনের নাম দিয়েছিলেন একা অ্যালুমিনিয়াম। এই একা অ্যালুমিনিয়ামের নিচে অবস্থান করেছে, অ্যালুমিনিয়ামের নিচে একটা জায়গা তিনি ফাঁকা রেখে গিয়েছিলেন, তিনি নাম বলেছিলেন এর নাম হচ্ছে একা অ্যালুমিনিয়াম। পরবর্তীকালে যখন মৌলটা আবিষ্কার হয় তার নাম হয়ে যায় গ্যালিয়াম। এবং আরেকজনের নাম হচ্ছে একা সিলিকনের নিচে একটা মৌলকে তিনি নামকরণ করে গিয়েছিলেন একা সিলিকন নামে, সেটাই পরবর্তীকালে জার্মেনিয়াম নামকরণ হয়ে যায়। তাহলে জার্মেনিয়াম যার নাম এখন, মেন্ডেলিফ কি দিয়েছিলেন? একা সিলিকন। আর যার নাম এখন গ্যালিয়াম, মেন্ডেলিফ কি দিয়েছিলেন? না একা অ্যালুমিনিয়াম। পরীক্ষায় দেয় যে বলো একা অ্যালুমিনিয়াম কোন মৌলটার নাম বা একা জার্মেনিয়াম কার নাম, তখন তোমাকে বলতে হবে যে একা অ্যালুমিনিয়ামের নাম, একা সিলিকনের নাম, এগুলো পড়তে হবে। ঠিক আছে বাবা? তো এগুলো পড়ে রাখবে, একবার করে দেখে রাখবে, ইম্পর্টেন্ট নাম। এছাড়াও এখন আমি কোর্সের মধ্যে তোমাদেরকে পর্যায় সারণী পড়াচ্ছি, যারা কোর্সে আছে তারা জানে, আর যারা জানো না তাদেরকে বলি যদি তোমার বেসিক থেকে পড়তে হয়, পর্যায় সারণী যারা ভয় পাও বা সায়েন্সের কোনো চ্যাপ্টারকে যদি তোমরা ভয় পাও, তাহলে সেই ভয়কে দূর করতে পুরো পর্যায় সারণী থেকে শুরু করে যে কোনো চ্যাপ্টার, বায়োলজি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি পড়াচ্ছি। কোথায় পড়াচ্ছি? ইয়োর স্টাডি অ্যাপের মধ্যে পড়াচ্ছি। ইয়োর স্টাডি অ্যাপ কোথায় পাবে? গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। চলে যাও গুগল প্লে স্টোরে চলে যাও বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও ইয়োর স্টাডি অ্যাপ, যেখানে আমি সায়েন্সকে তোমাকে এমনভাবে মাথায় ঢুকিয়ে দেবো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। কোনো যদি বন্ধু বান্ধব পরে জিজ্ঞেস করো যে প্রসেনজিৎ স্যার কীভাবে পড়ায়,
তো আমি প্রত্যেকটা চ্যাপ্টার একেবারে জিরো লেভেল থেকে শুরু করে একেবারে বেসিক থেকে শুরু করে একেবারে হাই স্ট্যান্ডার্ডে নিয়ে যাই, যেখানে একটা কোশ্চেন তোমার পরীক্ষার হলে জলের দরে ফলের রসের মতো লাগবে, কারণ তোমাকে কনসেপ্ট আমি দেবো, যাই কোশ্চেন দেবে তুমি পারবে পরীক্ষায়। দেখো তুমি যে কোর্সে ভর্তি হও না কেন, তুমি যদি ভাবো রেলের কোর্সে বা এসএসসির কোর্সে বা পুলিশের কোর্সে বা জেনারেল সায়েন্সে, তুমি যেখানেই ভর্তি হবে প্রত্যেক জায়গায় সায়েন্সে তুমি আমাকেই পাবে, এবং সায়েন্স তোমাকে আমি এমনভাবে শিখিয়ে দেবো, একবার তুমি সায়েন্স পড়ে নেবে, একটু কষ্ট করে 7-8 মাস সময় লাগবে, 7-8 মাস সময় দিয়ে তুমি একবার সায়েন্স যদি পড়ে নাও, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি জলের দরে ফলের রস হয়ে যাবে। বন্ধু বান্ধব থাকলে আবারও বলছি জিজ্ঞেস করে তারপরে ভর্তি হবে, যদি ভর্তি হতে চাও। এবং তুমি এখানে কি কি পাবে লেখা আছে, একবার তুমি পড়ে নেবে এখান থেকে, এবং আরও জানতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করে নেবে। চলে আসো পরের কোশ্চেনে। দেওয়া আছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ 14 বছর বয়সের কম শিশুকে কারখানা, খনি, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা নিষিদ্ধ করে দেয়? দেখো, শিশু শ্রমিক বন্ধ বা শিশু শ্রমিক আইনত অপরাধ, এটা আমরা জানি। 14 বছর বয়সের কম শিশুদেরকে যদি কোনো কারখানায় কাজ করানো হয় বা কোনো শ্রমিক হিসেবে কাজ করানো হয় বা দিনমজুর খাটানো হয় বা যে কোনো কাজ করানো হয়, সেটা কিন্তু আইনত অপরাধ। এটা কোন আর্টিকেল বলেছে? দেখো, ভারতীয় আর্টিকেল অনুচ্ছেদ নাম্বার 24-এ বলা আছে এটা আইনত অপরাধ। দেখো, দুটো আর্টিকেল আছে, 23 আর 24। এটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলে। অনুচ্ছেদ বা আর্টিকেল 23 আর 24 কি বলেছে? অনুচ্ছেদ 23-এ বলেছে মানুষ কেনাবেচা করা বা পাচার করা বা বেগার খাটানো। অনেক সময় দেখি আমরা বেগার খাটাতে দেখি লোকজনকে, যেমন ব্রিটিশ আমলে হতো যে মানুষকে বেগার খাটানো হতো, যাও তুমি এখানে 5 দিন কাজ করবে, তোমার শাস্তি এটা। তাহলে এরকমভাবে বেগার খাটানো বা কোনো মানুষকে কেনাবেচা করা বা জোরপূর্বক শ্রম করানো কিন্তু নিষিদ্ধ, এটা আর্টিকেল 23-এর মধ্যে পড়ে। আর আর্টিকেল 24-এর মধ্যে 14 বছর বয়সের কম বয়সী যে কোনো শিশুদেরকে কিন্তু যে কোনো কাজ করানো, পারিশ্রমিক হিসেবে তাদেরকে দেওয়া যে কোনো কাজ করানো কিন্তু নিষিদ্ধ। সেটা কলকারখানা হোক, সেটা কোনো শ্রমিক হোক, সেটা বাড়িঘরে হোক, কিন্তু কাজ করানো নিষিদ্ধ। চলে এসো আর পরের আর্টিকেলগুলো একবার করে দেখে নাও। আর্টিকেল 23 আর 24 শোষণের বিরুদ্ধে অধিকার, আর এটা হচ্ছে স্বাধীনতার অধিকার। 19 থেকে 22 পর্যন্ত আর্টিকেল, 19 থেকে 22 পর্যন্ত হচ্ছে স্বাধীনতার অধিকার। বিদেশ স্যার তোমাদেরকে পড়ান, তোমরা জানো কোর্সের ভেতরে। তো উনি বাইরে জব করেন, সরকারি চাকরি করেন, তো সেই জন্য তিনি ইউটিউবে ক্লাস কম নিতে পারেন। তো এই কোশ্চেনগুলো এই জন্য আমাকে করাতে হচ্ছে বাবা, কিছু মনে করো না, বিদেশ স্যার এগুলো আমার থেকে আরও বেটার পড়ান। তো এখানে দেওয়া আছে অনুচ্ছেদ 19, এখানে 6টা নাগরিক অধিকারের কথা তিনি বলেছেন। হ্যাঁ, ভারতীয় সংবিধান বলেছে, কি বলেছে? বলেছে কথা বলা এবং মত প্রকাশের স্বাধীনতা। তুমি কথা বলতে পারো, তুমি মত প্রকাশ করতে পারো, এটা আর্টিকেল 19 বলেছে। আর কি বলেছে? শান্তিপূর্ণভাবে অস্ত্রশস্ত্রহীনভাবে তুমি কিন্তু সমবেত হতে পারো, তুমি কিন্তু ধর্মঘট করতে পারো, কিন্তু অস্ত্রশস্ত্রহীনভাবে শান্তিপূর্ণভাবে। 3 নম্বর বলেছে সমিতি বা ইউনিয়ন তৈরি করার অধিকার রয়েছে ভারতীয়দের। 4 নম্বর বলেছে ভারতের সর্বত্র অবাধে চলাফেরা করার অধিকার রয়েছে প্রতিটা ভারতীয় নাগরিকের। এবং 5 নম্বর বলা হয়েছে ভারতের যে কোনো অংশে বসবাস করার অধিকারও কিন্তু ভারতীয়দের রয়েছে। একমাত্র কোথায় ছিল না? কাশ্মীরে ছিল না, সেটাও 370 নম্বর ধারা যখন চলে গেছে তখনও কিন্তু কাশ্মীরে এখন আমাদের বসবাস করার অধিকার রয়েছে। যে কোনো পেশা বা ব্যবসা করার অধিকার রয়েছে প্রত্যেকটা নাগরিকের ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে 6টা অধিকার, যেটা 19 নম্বর আর্টিকেলে কিন্তু বলে দেওয়া হয়েছে। আর 20 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? অপরাধের জন্য যদি দোষী সাব্যস্ত হও, তার জন্য সুরক্ষা দেওয়া হয়েছে। মানে কোনো দোষ করলে সেই দোষের জন্য তুমি দুবার শাস্তি পাবে না, যে কোনো একবারই শাস্তি পাবে। তাহলে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না, এটা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 20। অনুচ্ছেদ নাম্বার 21 আর্টিকেলে কি বলা হয়েছে? জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে প্রত্যেকটা ব্যক্তির, এটা বলা হয়েছে। এর মধ্যে আবার পার্ট আছে, 21-এর এ রয়েছে। তো 21-এর এর মধ্যে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সের প্রত্যেকটা শিশুকে কি করতে হবে? বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। সর্বশিক্ষা 6 থেকে 14 বছর বয়সের শিশুদের মধ্যে রয়েছে। অনুচ্ছেদ নাম্বার 22-এ কি বলা হয়েছে? গ্রেপ্তার এবং আটক হওয়ার বিরুদ্ধে সুরক্ষা। তোমাকে যে কেউ গ্রেপ্তার করতে পারে না, আটক করতে পারে না, তার জন্য ওয়ারেন্ট চাই, সেটা বলেছে অনুচ্ছেদ বা আর্টিকেল নাম্বার 22। মনে রাখবে। পরের কোশ্চেনে চলে এসো। বলেছে কোন আইনটি গভর্নর জেনারেলকে ব্রিটিশ ভারতের স্বার্থে তার কাউন্সিলের সিদ্ধান্ত উপেক্ষা করার ক্ষমতা দিয়েছিল? তার মানে কি? তার মানে যে গভর্নর জেনারেলরা ছিল যখন ব্রিটিশ শাসন চলছিল ভারতে, তখন বিভিন্ন গভর্নর জেনারেল, পরবর্তীকালে যারা ভাইসরয় হয়, সে ভাইসরয়রা কি করেছে না ভারতে শাসন করেছে, এবং তাদের একটা কাউন্সিল ছিল, কাউন্সিলের মধ্যে অনেক কজন ব্যক্তি ছিল, তাদের একটা সিদ্ধান্ত হতো। তো সেই সিদ্ধান্তকে উপেক্ষা করার ক্ষমতা জেনারেলকে বা গভর্নর জেনারেলকে দেওয়া হয়েছিল কোন আইনের মাধ্যমে? দেখো, অপশান দেওয়া আছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, দেওয়া আছে এখানে 1793 সালের চার্টার অ্যাক্ট, দেওয়া আছে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট, নাকি 1813 সালের চার্টার অ্যাক্ট। উত্তর আমাদের হয়ে যাচ্ছে 1793 সালের চার্টার অ্যাক্ট। এই 1793 সালের চার্টার অ্যাক্টে বলা হয়েছে
যখন কর্নওয়ালিস ছিলেন, ঠিক আছে, কর্নওয়ালিস ভারতের গভর্নর জেনারেল ছিলেন, তাকে বলা হয়েছে এবং তার উত্তরসূরিদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো কাউন্সিল একটা সিদ্ধান্ত নিল, সেই কাউন্সিলের সিদ্ধান্তকে উপেক্ষা করার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে। হ্যাঁ, যদি গভর্নর জেনারেল ভাবে যে কাউন্সিলের সিদ্ধান্ত ভুল হচ্ছে, তাহলে কাউন্সিলের সিদ্ধান্তকে বাতিল করার ক্ষমতা দেওয়া হয়েছিল 1793 সালের চার্টার অ্যাক্টে, মনে রাখবে। চলে এসো পরের কোশ্চেনের মধ্যে। আচ্ছা, পরের কোশ্চেনে যাওয়ার আগে বলে দিই কতগুলো অ্যাক্টের নাম যেগুলো পরীক্ষায় দেয়। যেমন রেগুলেটিং অ্যাক্ট কত সালে এসেছিল? 1773 সালে এসেছিল রেগুলেটিং অ্যাক্ট। এই আইনে কি করা হয়েছিল? ভারতের যে বাংলার যে গভর্নর, সেই পদটাকে উন্নীত করে বাংলার গভর্নর জেনারেল করে দেওয়া হয়েছিল না কোন অ্যাক্টে? রেগুলেটিং অ্যাক্টে। তারপরে এসেছে পিটসের ইন্ডিয়া অ্যাক্ট, পিটসের ভারত শাসন আইন 1784 সালে এসেছে। এবং এই আইনে কি বলা হয়েছে? এই আইনে হচ্ছে তোমার কোম্পানির রাজনৈতিক এবং বাণিজ্যিক কাজ পৃথক করা হয়, বোর্ড অফ কন্ট্রোল গঠন করে দেওয়া হয়েছে এই পিটসের ভারত শাসন আইনে। তারপরে হচ্ছে চার্টার অ্যাক্ট 1813 সালে। তার আগে 1793-তে চার্টার অ্যাক্ট এসেছে, যেখানে কি করা হয়েছে? গভর্নর জেনারেলকে না সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, কাউন্সিলের সিদ্ধান্তকে উপেক্ষা করার ক্ষমতা দেওয়া হয়েছে কোন অ্যাক্টে? 1793 অ্যাক্টে। আর চার্টার অ্যাক্ট 1813 সালে চা এবং চিনি বাদে কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটিয়ে দেওয়া হয়েছে এবং ভারতীয় শিক্ষার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে 1813 সালের চার্টার অ্যাক্টে। তারপরে 1833 সালে চার্টার অ্যাক্ট এসেছে, সেখানে কি করা হয়েছে? বাংলার যে গভর্নর জেনারেল তাকে উন্নীত করে দেওয়া হয়েছে ভারতের গভর্নর জেনারেল পদে 1833-এর চার্টার অ্যাক্টে। ম্যাডাম তোমাদের এগুলো পড়ান, আরও ভালো করে পড়িয়েছেন, আমি জাস্ট এগুলো পড়িয়ে দিচ্ছি কারণ পরীক্ষা এগুলো থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে। ম্যাডামের ক্লাস দেখবে, আরও ভালো করে বুঝতে পারবে। চার্টার অ্যাক্ট 1853 সালে চার্টার অ্যাক্টে কি করা হয়েছে? সিভিল সার্ভিস নিয়োগের জন্য উন্মুক্ত প্রতিযোগিতা করে দেওয়া হয়েছে। সিভিল সার্ভিস এখন সমস্ত ভারতীয়রা দিতে পারবে 1853 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী। এরপরে আর কোনো চার্টার অ্যাক্ট আসেনি। তারপরে 1857 সালে মহাবিদ্রোহ হয়েছে, তোমরা জানো, সিপাহী বিদ্রোহ। এবং তারপরে কি হয়? 1858 সালে ভারত পুরোপুরি তখন ব্রিটিশদের অধীনে, ব্রিটিশ মহারানীর অধীনে চলে যায়। 1858 সালে পড়বে তোমরা ইতিহাস। চলে এসো পরের কোশ্চেনে। কোন অধাতুটি ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়? ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যাচ্ছে কোন অধাতু? দেওয়া আছে অক্সিজেন, দেওয়া আছে ফ্লুরিন, দেওয়া আছে পারদ, দেওয়া আছে ব্রোমিন। উত্তর হয়ে যাবে আমাদের ব্রোমিন, যার চিহ্ন হচ্ছে বিআর। এটা হচ্ছে একটা অধাতু, এ হচ্ছে সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। আর পারদের চিহ্ন হচ্ছে Hg, এ হচ্ছে ধাতু, এ হচ্ছে ধাতু যে সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় রয়েছে। যদি বলতো তরল ধাতুর নাম কি বা সাধারণ তাপমাত্রায় কোন ধাতু তরল অবস্থায় রয়েছে, তখন তুমি বলতে পারদ। সাধারণ তাপমাত্রায় কোন অধাতু তরল অবস্থায় আছে বললে তুমি বলবে ব্রোমিন। এবং মনে রাখবে, যদি বলে দেয় কোন অধাতু কঠিন অবস্থায় আছে, তাহলে বলবে আয়োডিন। এই ধাতুটা কঠিন অবস্থায় পাওয়া যাচ্ছে, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে পিত্তনালী অবরুদ্ধ ব্যক্তির কোন ভিটামিনের অভাব হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে? পিত্তনালী যদি অবরুদ্ধ হয়ে যায় তাহলে পারে কোন ভিটামিনের অভাব ঘটবে? দেখো পিত্তনালী কি করছে। পিত্তনালী কোথায় আছে? আমাদের এই যকৃতের ভেতর রয়েছে পিত্তনালী। এখান থেকে পিত্ত রস নিঃসৃত হয়। এই পিত্ত রসগুলো কি করে? ফ্যাটকে হজম করতে সাহায্য করে, ফ্যাট জাতীয় খাবারকে হজম করতে সাহায্য করে। এই ফ্যাট জাতীয় খাবারে গুলে যায় কোন কোন ভিটামিন? এডিইকে ভিটামিন ফ্যাটে গুলে যাচ্ছে, ফ্যাটের মধ্যে দিয়ে বাহিত হচ্ছে। যদি পিত্তনালীর অসুবিধা হয় তাহলে ফ্যাট জাতীয় খাবার হজম হবে না, ফ্যাট উৎপন্ন হবে না। আর ফ্যাট কি করবে? এই এডিইকে, এই ভিটামিনগুলোকে বয়ে নিয়ে যেতে পারবে না। তাহলে উত্তর কি হবে? বি হবে না, B1 B12 সি হবে না, ভিটামিন এ অপশানে আছে, এ হয়ে যাবে। স্যার ভিটামিন B12 এই B1 এগুলো কোন মানে কিসে গুলে যায়? তাহলে ভিটামিন বি এবং ভিটামিন সি এগুলো জলে গুলে যাওয়া ভিটামিন, এগুলো জলের মধ্যে দিয়ে বাহিত হচ্ছে, জলে গুলে যাওয়া ভিটামিন হচ্ছে BC, মনে রাখবে। চলে এসো পরের কোশ্চেনে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে কে নিয়োগ করেছেন? ভারতের জাতীয় মানবাধিকার কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, এর চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? মনে রাখবে রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি হচ্ছে নিয়োগ করেন। স্যার বর্তমানে ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান কে রয়েছেন? এই পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। মনে রাখবে জাস্টিস ভি রামা সুব্রমণিয়াম একজন জাস্টিস ছিলেন, সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি ছিলেন। বর্তমানে তাকে কি করা হয়েছে না, তাকে এখানে ভারতের হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়েছে। চলে এসো পরের কোশ্চেন। দেওয়া আছে থর মরুভূমির বেশিরভাগ অংশ ভারতের কোন রাজ্যগুলোর মধ্যে বিস্তৃত? থর মরুভূমি, ভারতের সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে থর মরুভূমি। এই থর মরুভূমির মধ্যে কোন কোন রাজ্য রয়েছে, চারপাশে কোন কোন রাজ্য আছে? দেখো রাজস্থান আছে, গুজরাট আছে,
পাঞ্জাব আছে, হরিয়ানা আছে। রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা এই 4টে রাজ্য রয়েছে। তোমাকে দেখাই, দেখো এই থর মরুভূমি রয়েছে এখানে, এই থর মরুভূমি, থর ডেজার্টের ওপরে পাঞ্জাব রয়েছে, হরিয়ানা রয়েছে, রাজস্থান এপাশে রয়েছে এবং নিচে রয়েছে গুজরাট। তাহলে এই 4টে রাজ্য অবস্থান করছে থর মরুভূমিকে ঘিরে। তো পরে রাখবে 4টে রাজ্যের নাম। চলে এসো পরের কোশ্চেনে। স্যার এমএস পাওয়ার পয়েন্ট 2019, তাহলে এমএস পাওয়ার পয়েন্ট 2019-এ F5 চাপলে কি হবে? F5 ক্লিক করলে কি ঘটবে? না এখানে দেওয়া আছে প্রিন্ট অপশান খুলবে, না দেওয়া আছে শুরু থেকে স্লাইড শুরু হবে, একদম শুরু থেকে স্লাইড শুরু হবে, এখানে নতুন স্লাইড যোগ হবে না, ফাইল সেভ হবে না। তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর। এই যে শুরু থেকে যখন কোনো স্লাইড শুরু হবে তাহলে সেই অপশানের জন্য তুমি একবারে F5 প্রেস করতে পারো, তাহলে একেবারে শুরু থেকে স্লাইড শো করা শুরু করবে। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে আড়াই দিন কা ঝোপড়া কোন রাজবংশের আমলে তৈরি হয়েছিল? আড়াই দিনের মধ্যে একটা ঝোপড়া তৈরি করে দিয়েছিলেন, ঠিক আছে, একটা স্তূপ তৈরি করে দিয়েছিলেন, একটা মহল তৈরি করে দিয়েছিলেন। কোন বংশ? না দাস বংশ। দাস বংশের প্রতিষ্ঠাতা কে বাবা? কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবক তৈরি করেছিলেন 1199 খ্রিস্টাব্দে, এবং এটা মাত্র আড়াই দিনে মানে 60 ঘন্টায় তৈরি হয়েছিল। কেন তৈরি হয়েছিল? কারণ এটা অলরেডি ছিল, একটা সংস্কৃত মহাবিদ্যালয় ছিল, এবং এই সংস্কৃত মহাবিদ্যালয়টাকে একটু সাজিয়ে গুছিয়ে করে দেওয়া হলো আড়াই দিন কা ঝোপড়া, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর। পরে রাখবে কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা 1199 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। চলে এসো পরের কোশ্চেনে। স্যার ফ্রেয়নের শিল্পক্ষেত্রে ব্যবহারের নিচের কোনটা সঠিক? ফ্রেয়ন গ্যাস। ফ্রেয়ন গ্যাস কি তৈরি করে? না ফ্রেয়ন গ্যাস থেকেই তৈরি হচ্ছে বাবা সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন যার নাম। আর এই সিএফসি ব্যবহার করা হচ্ছে কোথায়? হিমায়ন রূপে এরোসল উৎপাদন করতে ব্যবহার করা হচ্ছে। অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর। তোমরা দেখবে রেফ্রিজারেটরের পিছনে এরকম একটা বাক্সের মতো জিনিস রয়েছে, তাই তো। এই বাক্সের মধ্যে কি আছে? ফ্রেয়ন গ্যাসকে ভরে দেওয়া হয় যাতে কুলিংয়ের কাজ করে, যাতে ফ্রিজে বা এসির মধ্যে কুলিংয়ের সিস্টেমের কাজ করছে। এই ফ্রেয়ন গ্যাস সিএফসি গ্যাস উৎপন্ন করছে, ক্লোরোফ্লুরোকার্বন তৈরি করছে। চলে এসো পরের কোশ্চেনে। স্যার নিচের কোনটা আমাদের দেহের দীর্ঘতম কোষ? আমাদের দেহের দীর্ঘতম কোষের নাম যদি বলে, দৈর্ঘ্যে বেশি কোষের নাম বলে, তাহলে কি হবে? স্নায়ু কোষ বা নার্ভ কোষ, যাকে আমরা নিউরনও বলে থাকি। এই নিউরনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। এই ব্যাটা বিভাজিত হতে পারে না। জন্মের সময় যে কটা স্নায়ু কোষ ছিল সে কটাই থাকবে বা তার থেকে কমতে পারে, কিন্তু এদের সংখ্যায় বাড়বে না, এরা দৈর্ঘ্য বাড়তে পারে। দৈর্ঘ্য বাড়তে বাড়তে এরা সবচেয়ে লম্বা কোষ হয়ে যাচ্ছে এবং দীর্ঘতম কোষ হয়ে যাচ্ছে। মনে রাখবে স্যার এরা বিভাজিত হতে পারে না কেন? তার কারণ এদের দেহের মধ্যে সেন্ট্রোজোম বলে একটা কোষীয় অঙ্গাণু নেই। সেন্ট্রোজোম না থাকার জন্য এদের কোষগুলো বিভাজিত হতে পারে না। পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, মনে রাখবে। চলে এসো পরের কোশ্চেন। স্যার ভারতের কোন শহরটি বৃষ্টিচ্ছায় অঞ্চলে, রেইন শ্যাডো রিজিয়নের মধ্যে অবস্থিত? কোন এখানে শহরটার নাম দেয়া আছে? কোচিন, দেয়া আছে গোয়া, পুনে, শিলং। উত্তর কি হবে? উত্তর হচ্ছে পুনে হয়ে যাবে। স্যার কেন হবে পুনে? দেখো পুনে কোথায় অবস্থান করছে? এখানে অবস্থান করছে পুনে, এই যে এই পাশে অবস্থান করছে পুনে। আর এখানে অবস্থান করছে দেখো ভারতের একটা পাহাড়, যাকে আমরা ওয়েস্টার্ন ঘাট বলি, যাকে আমরা পশ্চিম ঘাট পর্বতমালা বলি। এই পশ্চিম ঘাট পর্বতমালা এখানে অবস্থান করছে, এবং পুনে দেখো এই পশ্চিম ঘাট পর্বতমালার ঠিক পিছনের দিকে অবস্থান করছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ভারতে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসে, আগের দিন ক্লাসে পড়িয়েছি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একটা, উত্তর পূর্ব মৌসুমী বায়ু একটা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই দিক দিয়ে আসে, ঠিক আছে। এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর নাম পড়ে রাখবে। এখান দিয়ে যখন ঢুকছে তখন এখানে এরা ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বতমালায় বাধা পেয়ে যাচ্ছে। বাদ বাকিগুলো ওপর দিকে চলে যাচ্ছে, এই দিক দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, এপাশ দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, এপাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এই পার্টে গিয়ে আটকে পড়ছে। ফলে এই সাইডে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু উল্টো দিকে অবস্থান করছে যেসব জায়গা সেখানে বৃষ্টিপাত হচ্ছে না, সেখানে বৃষ্টির ছায় অঞ্চল। তাহলে এই পার্টটাকে বলি আমরা বৃষ্টির ছায় অঞ্চল। ভাবো এদিকে পাহাড় রয়েছে, এখানে মেঘ দিয়ে এখানে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু উল্টো দিকে বৃষ্টিপাত হচ্ছে না। তাহলে উল্টো দিকে জায়গাটাকে বলবো আমরা বৃষ্টির ছায় অঞ্চল। তোমাদের ম্যাডাম পড়িয়েছেন, ঠিক আছে। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে ৭৩তম সংবিধান সংশোধনী আইন 1992, 1992 সালের ৭৩তম সংবিধান সংশোধনী হয়। সেখানে একটা সংস্থা তৈরি করা হয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়, তার ভিত্তি হিসেবে কাজ করছে কে? গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, ন্যায় পঞ্চায়েত না গ্রাম পঞ্চায়েত? উত্তর হবে অপশন নাম্বার 4 গ্রাম পঞ্চায়েত। তাহলে এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় 1992 আইনে, 1993 থেকে শুরু হয়, এর 3টে ভিত্তি ছিল। কি বাবা? একটা গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েত সমিতি, একটা হচ্ছে জেলা পরিষদ। পরপর 3টে স্তর ছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থার, এখনও রয়েছে। তাহলে 3টে স্তরে আমাদের কি হচ্ছে? গ্রাম পঞ্চায়েতি রাজ চলে, একটা গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েত সমিতি, একটা জেলা পরিষদ। এবং এটার যে সংবিধান সংশোধনীতে হয় তার নামও পড়ে রাখবে ৭৩তম, 1992 সালে এসেছে, চালু হয়েছে 1993 এর 24শে এপ্রিল কার্যকর হয়েছে। এবং এখানে অংশ 9 খণ্ড যোগ করা হয়,
মানে 9th পার্ট যোগ করা হয়, ঠিক আছে, 9th পার্ট যোগ করা হয়েছে এবং এখানে আর্টিকেল 243 থেকে 243 ও পর্যন্ত এর মধ্যে বলা আছে, এটাও যোগ করা হয় 243 থেকে 243 ও পর্যন্ত, ঠিক আছে। চলে এসো পরের কোশ্চেনে। দেয়া আছে কম্পিউটারের মেমোরি সম্পর্কে কোনটা সঠিক। কম্পিউটারের মেমোরি কেমন হয়? প্রাইমারি মেমোরি দীর্ঘস্থায়ী স্টোরেজ, না। বলেছে সিপিইউ সরাসরি সেকেন্ডারি মেমোরি অ্যাক্সেস করে। সিপিইউ কি সেকেন্ডারি মেমোরি অ্যাক্সেস করতে পারে? না, পারে না। প্রাইমারি মেমোরি দ্রুত কিন্তু ক্ষমতা কম। প্রাইমারি মেমোরি দ্রুত কিন্তু ক্ষমতা কম। সেকেন্ডারি মেমোরি ধীর কিন্তু ক্ষমতা বেশি। একদম ঠিক বলেছে। প্রাইমারি মেমোরি দ্রুত হয়, যেমন র্যাম। র্যাম হচ্ছে প্রাইমারি মেমোরি, দ্রুত কাজ করে, ঠিক আছে, কিন্তু এর ক্ষমতা কি হচ্ছে? কম হচ্ছে। ক্ষমতা এত বেশি নেই, 4 জিবি 8 জিবি 16 জিবি র্যাম হয়, 32 জিবি র্যাম হচ্ছে। আর হচ্ছে সেকেন্ডারি মেমোরি, যেগুলো রোম বলি আমরা, হার্ড ডিস্ক বলি আমরা, ওগুলো 1 TB 2 TB এরকম হচ্ছে। তাহলে এটা ধীর হয় কিন্তু ক্ষমতা এর বেশি হয়। যেমন রোম হচ্ছে তোমার সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি উদ্বায়ী হচ্ছে না, উদ্বায়ী হয় না, ভোলাটাইল হয় না। প্রাইমারি মেমোরি ভোলাটাইল হয়। প্রাইমারি মেমোরিগুলো কি হচ্ছে? ভোলাটাইল হচ্ছে। কেন? কারণ তুমি যখন কাজ করছো কম্পিউটারে, তখন প্রাইমারি মেমোরি কাজ করছে, র্যাম কাজ করছে, এবং তখন র্যামের মধ্যে সমস্ত তথ্য সঞ্চয় করা আছে। তুমি কম্পিউটার যখন বন্ধ করে দেবে, তাহলে ওই ডেটাগুলো মুছে যাবে। যদি সেভ না করো তাহলে ওই ডেটাগুলো মুছে যাবে, আবার কম্পিউটার চালাবে, তাহলে আগের কাজগুলো কিন্তু দেখা যাবে না। যদি তুমি সেভ করে রাখো, তাহলে সেই সেভিং জিনিসটা কোথায় থাকবে? না, সেই সেভ করা জিনিসটা থাকবে রোমের মধ্যে। সেটা হচ্ছে আমাদের ভোলাটাইল না নন ভোলাটাইল মেমোরি। তাহলে র্যাম হচ্ছে কি? র্যাম হচ্ছে ভোলাটাইল, আর রোম হচ্ছে কি? নন ভোলাটাইল মেমোরি। র্যাম হচ্ছে প্রাইমারি মেমোরি, আর রোম হচ্ছে কি? না সেকেন্ডারি মেমোরি। পড়ে রাখবে। চলে এসো পরের কোশ্চেন। একটি রোধকের রোধাঙ্ক রো দেওয়া আছে। এই রোধটিকে এখন 3টি সমান অংশে কাটা হয়েছে। প্রতিটা অংশের রোধাঙ্ক কত হবে? দেখো, একটা রোধের রোধাঙ্ক দেওয়া আছে রো, একে 3টে অংশে ভাগ করা হয়েছে। প্রতিটা অংশের রোধাঙ্ক কত হবে? আমরা যদি রোধের ফর্মুলা দেখি, আর ইকুয়ালস টু রো এল বাই এ, তাহলে এই রো মানে হচ্ছে রোধাঙ্ক। এই যে রো এর নাম হচ্ছে রোধাঙ্ক। এটা কি বাবা? এটা হচ্ছে যে কোনো ধাতুর ক্ষেত্রে বা যে কোনো পদার্থের ক্ষেত্রে এটা নির্দিষ্ট হয়। মানে তুমি তামার তার নাও, তামার তারের রোধাঙ্ক 1 হবে। লোহার তার নাও, লোহার তারের রোধাঙ্ক 1 হবে, ঠিক আছে, আলাদা হবে। তুমি অ্যালুমিনিয়ামের তার নাও, অ্যালুমিনিয়াম তারের রোধাঙ্ক আলাদা হবে। কিন্তু তুমি লোহার ছোট তার নাও, লোহার বড় তার নাও, দুটো তারেরই রোধাঙ্ক সমান হবে। তুমি তামার ছোট তার নাও, বড় তার নাও, যাই তার নাও না কেন, তামার প্রত্যেকটা তারের রোধাঙ্ক একই হবে। কারণ এটা এটা পদার্থের ধর্ম, এটা হচ্ছে ম্যাটেরিয়ালের প্রপার্টি বলা হয়, ঠিক আছে। তুমি ছোট নাও বড় নাও, একই যদি পদার্থ হয় তাহলে রোধাঙ্ক একই হবে। তাহলে একটা তার রয়েছে বা একটা রোধ রয়েছে, তার রোধাঙ্ক রো আছে, তাকে তুমি 3 ভাগ কাটো কেন, তুমি 9 ভাগ কাটো, 10 ভাগ কাটো, তুমি 100 ভাগ কাটো, প্রত্যেকটা ভাগের রো বা রোধাঙ্ক কিন্তু একই হবে। ক্লিয়ার? তাহলে এখানে রোধাঙ্ক চেঞ্জ হবে না, রোধাঙ্ক এখানে রোই হয়ে যাবে, অপশন নাম্বার ডি। যদি পদার্থ আলাদা আলাদা হতো, একটা তামা, একটা অ্যালুমিনিয়াম, একটা লোহা এরকম হতো, তাহলে তাদের রোধাঙ্ক চেঞ্জ হয়ে যেত। ক্লিয়ার? চলে এসো তাহলে অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন। কোন মৌর্য শাসক বিদেশে বৌদ্ধ ধর্ম প্রচারক পাঠিয়েছিলেন? এই কোশ্চেনটা তোমাদের জন্য আমি এইচডব্লিউ দিলাম। এই কোশ্চেনের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সের মধ্যে বলবে যে কোন মৌর্য শাসক বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য বিদেশে পাঠিয়েছিলেন। হ্যাঁ, তার ছেলেকে পাঠিয়েছিলেন, তার মেয়েকে পাঠিয়েছিলেন বিদেশে। এবং এই রাজ্যে এই রাজার নাম একটু তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি। এই রাজা হচ্ছে প্রথমে খুব খতরনাক রাজা ছিলেন, যুদ্ধ বিগ্রহ পছন্দ করতেন, কিন্তু তার একটা যুদ্ধ করার পরে, যুদ্ধের নাম হচ্ছে কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধের পরে এত মানুষ হতাহত হয়, এত রক্ত বেরোয়, ঠিক আছে, চারদিকে রক্তের গঙ্গা বয়ে যায়। তো সেখানে তিনি তার মতকে পাল্টে নেন। তিনি ভাবেন না, যুদ্ধ বিগ্রহ আর না, এবার ধর্ম প্রচার হবে। তারপরে তিনি ধর্মের দিকে চলে যান এবং ধর্ম প্রচার করেন। বৌদ্ধ ধর্ম তিনি গ্রহণ করেছিলেন, এবং বৌদ্ধ ধর্ম শুধু ভারতেই নয়, ভারতের বাইরে শ্রীলঙ্কা থেকে শুরু করে মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়াতেও তিনি তার ধর্ম প্রচার করেছিলেন। তাহলে কে উত্তর হবে? কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে উত্তর দেবে। আশা করছি তোমরা বুঝতে পারছো উত্তর কি হবে। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ।